আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে প্রার্থনা করি সবসময় তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। বরাবরের মতোই যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো হলো যে মহান আল্লাহর আশীর্বাদে এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, বিশেষ করে তোমরা যারা দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দিয়ে এখন পর্যন্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমান, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিয়ে এরপরে ক্লাস শুরু করবো। তোমরা যারা এখন পর্যন্ত উচ্চতর গণিতের সম্পূর্ণ শেষ করতে পারোনি অথবা কারো কোথাও কোনো ধরনের ছোটখাটো দুর্বলতা থেকেই গিয়েছে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো। সাধারণত তোমরা যারা উচ্চতর গণিতের নবম দশম শ্রেণী যতটুকু পড়ে এসেছো, সেই ক্লাসগুলোর উপরে ভিত্তি করে যাদের ভয়, জড়তা, ভীতি, বিভিন্ন অপশন আজ পর্যন্ত মন থেকে দূর হয় নাই, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর একবারে সহজ একটি বিষয়। তোমরা যারা এখন পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে কোনোই জ্ঞান রাখো না, তাদের জন্য আমরা স্বাভাবিকভাবে যদি বলি, কয়েকটা অধ্যায় করলে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। এবং যারা এই সাবজেক্টে শতভাগ মার্কস পেতে আগ্রহী, তাদের ক্ষেত্রে খুব অল্প পরিশ্রমেই শতভাগ মার্কস পাওয়া সম্ভব। এই শতভাগ মার্কস পেতে চাইলে খুব অল্প পরিশ্রম বলতে উম, সাজানো গোছানো নির্দিষ্ট কয়েকটি চ্যাপ্টারের উপরে যদি তোমরা সিকিউ রিলেটেড প্রশ্নগুলো করো, তাহলেই তোমার সিকিউ এ 50 আউট অফ 50-র মধ্যে 50 পাওয়া সম্ভব। এবং এমসিকিউ রিলেটেড নির্দিষ্ট প্যাটার্নের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন এসে থাকে। সেই প্রশ্নগুলো তোমরা যদি কয়েকটা প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে বেসিক গুলো ঠিক করে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে আশা করা যায় এবং বিশ্বাস রাখা যায় তোমরা শতভাগ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন যে প্রশ্নটা আলোচনা না করলেই নয়, সেটা হলো দশম শ্রেণীর উচ্চতর গণিত। আমাদের তিনটা পার্ট নিয়ে আলোচনা করতে হয়: একটা ক পার্ট, একটা ক পার্ট, একটা খ পার্ট এন্ড গ পার্ট। তোমরা যারা নবম দশম শ্রেণীর 2টা বছর ভালো করে পড়াশোনা করেছো, তোমরা ভালো করেই জানো এই ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট, এই তিনটা পার্টের সিকিউ রিলেটেড প্রশ্নগুলো কোথায় কোথায় থেকে আসে। ক পার্টের যে প্রশ্নগুলো আসে, আমরা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। চ্যাপ্টার 1 নাম্বার 2 নাম্বার মিলে একটা প্রশ্ন হয়, অতঃপর 7 নাম্বার এবং 10 নাম্বার মিলে আরেকটা প্রশ্ন হয়, 9 নাম্বার থেকে আরেকটা প্রশ্ন। এই মোট 3টা অধ্যায় থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আমাদের আসে। 1 2 মিলে একটা প্রশ্ন আসে, 7 এবং 10 সমন্বয় করে একটা প্রশ্ন, এবং 9 নাম্বার অর্থাৎ সূচক লব থেকে আর একটা প্রশ্ন একাকি আসে। আমরা এগুলো থেকে আরো শর্ট করার চেষ্টা করব। আপাতত লিখে নেই আগে। খ পাঠে যে অধ্যায় থেকে প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলো 3 নাম্বার, 4 নাম্বার, 11, 12 এবং 13। 3 4 11 12 3 4 এখান থেকে দুটা থেকে দুটা প্রশ্ন আসে। 11 12 13 তিনটার সমন্বয় অথবা শুধুমাত্র 11 নাম্বার থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে আমাদের এখান থেকে খ পাঠটাও দেখলাম, আর গ পাঠ বলতে শুধু 8 নাম্বার থেকে একটা, আর 14 নাম্বার অধ্যায় থেকে আরেকটা। এই মোট 8টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, তোমরা সবাই জানো 2টি। তাহলে ক পাঠের 1 2 নাম্বার অধ্যায় সমন্বয় করে একটা প্রশ্ন আসে, 7 এবং 10 নাম্বার সমন্বয় করে একটা প্রশ্ন আসে, 9 নাম্বার একাকী সূচক লব থেকে 3 নাম্বার প্রশ্নটা হয়ে থাকে। খ পাঠের ক্ষেত্রে 3 4 সমন্বয় করে একটা হতে পারে, অথবা 3 নাম্বার থেকে একটা, 4 নাম্বার থেকে একটা প্রশ্ন হতে পারে। কখনো কখনো 11 নাম্বার অধ্যায়ে একাই একটা প্রশ্ন আসে, কখনো বা 11 আর 12 সমন্বয় করে একটা প্রশ্ন আসে। 13 নাম্বার থেকে কখনো প্রশ্ন আসে, কখনো প্রশ্ন আসে না। আর গ পাঠের 8 নাম্বার 14 নাম্বার থেকে ভিন্ন ভিন্ন 2টা প্রশ্ন আসে। এখন তোমরা যদি এখান থেকে শর্ট সিলেবাস ফলো করতে চাও, শর্ট সিলেবাস, তাহলে ক পার্ট থেকে 1 2 এবং 9 নাম্বার, এই দুটা অধ্যায় এখান থেকে করতে পারো।
এখান থেকে শুধু 11 এবং 12 নম্বর অধ্যায় করলেই তুমি এখান থেকে ফুল প্রশ্নের আনসার করতে পারবে। অতঃপর এখান থেকে 8 নাম্বার এবং 14 নাম্বার, এই 5টা বা 6টা অধ্যায় তুমি যদি কমপ্লিট করতে পারো বা তোমরা যদি কমপ্লিট করতে পারো, তাহলে উচ্চতর গণিতে 50 আউট অফ 50 মার্কস পাওয়া সম্ভব। যারা এখন পর্যন্ত উচ্চতর গণিতে কোনো ধরনের প্রিপারেশন নেই, ভয় পাচ্ছ যে আমি কখন কমপ্লিট করব, কখন কি করব, সামনে তো পরীক্ষা চলে আসছে, তাদের জন্য বলছি একটু ভয় বা জড়তা রাখার কোনো দরকার নেই। কেননা উচ্চতর গণিতে তুমি যদি ভালো করতে চাও, তাহলে এই 5 বা 6টা অধ্যায়, আর যদি কোনোভাবে তোমার যদি মনে হয় না আমি এত কিছু করতেই পারবো না, আমি শুধুমাত্র একটা ভালো রেজাল্ট করব, ভালো রেজাল্ট মানে শুধু পাস নয়, একটা মানসম্মত রেজাল্ট, সেক্ষেত্রে এখান থেকে 11 নাম্বার, এখান থেকে 14 নাম্বার, এখান থেকে 9 নাম্বার, এই 3টা প্রশ্ন করলেই তুমি 30 মার্কই নিশ্চিত কমন পাবে, এবং 30-এর মধ্য থেকে 30 মার্কসই তুমি পেয়ে যাবে। এই হলো আমাদের সিকিউ নিয়ে আলোচনা। আমরা এই উচ্চতর গণিত বা সাধারণ গণিত উভয় বিষয়ের উপরেই আমরা কিভাবে করব, কোন টপিকস এর উপরে কবে ক্লাস নিব, সবগুলো প্রশ্নই 2-1 দিনের মধ্যেই একটা ভিডিও আকারে নিয়ে আসবো, যেটা ক্লাসের বাইরে। এখন যেটা প্রশ্ন, সেটা হলো যে আমরা যেহেতু উচ্চতর গণিত, আজকের বিষয় বা আজকের আলোচনার বিষয় হলো 10ম শ্রেণী উচ্চতর গণিত। উচ্চতর গণিতের ক পার্ট এর 1 নাম্বার এর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করা শুরু করব। আমরা প্রতিটা ক্লাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব, এবং সেই টপিকস গুলো কি কি পড়ছি ক্লাস শেষ করে তার একটা নোট দিব। প্রতিটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমার পরীক্ষায় বেশি আসে, সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে প্রতিটা রুলস এর উপর একটা করে প্রশ্ন সাজাবো। সেই রুলস গুলো শুধু প্র্যাকটিস করবে, রুলস গুলো প্র্যাকটিস করা হয়ে গেলেই তোমরা বাকি অঙ্কগুলো বাসায় মোর দ্যান প্র্যাকটিস করবে। আসো আমরা 1.2 নিয়ে একটু আলোচনা করি। 1.2 বলতে উচ্চতর গণিত ফাংশন নিয়ে আলোচনা করি। ফাংশন, আমরা 1.2 এ ফাংশন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমত যে অপশনটা দরকার আমার, সেটা হলো আমি ফাংশন থেকে কোন কোন প্রশ্নগুলো বেশিবার প্র্যাকটিস করব, কোন কোন প্রশ্নগুলো আমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। এখন ফাংশন নিয়ে যখন আলোচনা করব, তার মধ্যে থেকে রুলস হিসাবে ভাগ করছি রুলস নাম্বার 1। আমি যেভাবে লিখছি দয়া করে তোমরা সেভাবে লেখার চেষ্টা করো। রুলস নাম্বার 1, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব, লিখো এভাবে, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। আমরা এগুলো পর্যায়ক্রমে আগে লিখে নেই, অতঃপর এগুলোর উপরে আমরা ক্লাস করব। রুলস নাম্বার 1-এ শিখবো যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়, এটা কিভাবে করে, কিরকম থাকলে কিভাবে করব, কোথায় নিয়ে যাব, সেগুলো সবই আমরা আলোচনা করব। কিন্তু তার আগে ফাংশন অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সেগুলো আগে লিখে নেব। তাহলে রুলস নাম্বার 1 বলছি যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। রুলস নাম্বার 2, অন্বয় হতে, অন্বয় বা রিলেশন হতে ফাংশন হবে কি হবে না যাচাই করব। অন্বয় হতে ফাংশন যাচাই করব, যাচাই, এটা হলো রুলস নাম্বার 2। রুলস নাম্বার 3 নিয়ে আলোচনা যখন করব, রুলস নম্বর 03, রুলস নাম্বার 3 বলছে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। আমরা 3 ধরনের ফাংশনের, মোট 11 ধরনের ফাংশন বা 11 ধরনের বিভিন্ন স্ট্রাকচারের উপরে ভিত্তি করে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায়। আমরা শুধুমাত্র 3 ধরনের ফাংশনের ক্ষেত্রে ক্লাস 10-এ ডোমেন রেঞ্জ নির্ণয় করব। ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। ডোমেন রেঞ্জ বলতে কার ডোমেন রেঞ্জ? অবশ্যই কোন ফাংশনের ডোমেন রেঞ্জ।
আমরা 4 নাম্বার রুলসে যখন যাব, রুলস নাম্বার 04, একক এবং সার্বিক ফাংশন যাচাই করব। একক মানে ওয়ান ওয়ান এবং অন টু ফাংশন, একক এবং সার্বিক ফাংশন যাচাই করব। মানে একটা ফাংশন একক হবে কি হবে না, বা সার্বিক হবে কি হবে না, এগুলো আমরা যাচাই করব রুলস নাম্বার 4-এ গিয়ে। এবারে রুলস নাম্বার 5 নিয়ে যখন আলোচনা করব, রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5 আলোচনা করব, কোন সমীকরণ বা অন্বয় হতে লেখচিত্রের সাহায্যে আমরা লেখচিত্রের সাহায্যে তা ফাংশন হবে কি হবে না যাচাই করব। তার মানে আমরা 1.2 ফাংশন অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা তো লাইন বাই লাইন প্রতিটা অপশন এখন আলোচনা করছি না। আমরা শুধুমাত্র এখন যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সে প্রশ্নগুলো হলো যেই প্রশ্নগুলো পরীক্ষায় সিকিউ আকারে আসার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে এমসিকিউ কি করব? এমসিকিউ করার পূর্বে সিকিউ করতে গিয়ে যে সকল প্রশ্ন এমসিকিউ আসার মতো, সেগুলো তো আমরা সিকিউ এর মধ্যে আলোচনা করছি। এছাড়াও এমসিকিউ এর মধ্যে এক্সট্রা আরো যে সকল প্রশ্ন আসতে পারে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব সিকিউ এর পরে। তাহলে ফাংশন অধ্যায়ে মোট আমরা 5টা টপিকস নিয়ে সিকিউ এর জন্য প্রিপারেশন নিব। 1 নাম্বার হলো যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। 2 নাম্বার হলো অন্বয় হতে ফাংশন যাচাই, অর্থাৎ একটা অন্বয় দেওয়া আছে, সেটা থেকে ফাংশন যাচাই, অথবা গঠন মানে অন্বয় গঠন আকারে আছে, গঠন হতে তালিকায় প্রকাশ, একই কথা, গঠন হতে তালিকা। তার মানে অন্বয় দেওয়া আছে, সেটা ফাংশন হবে কি হবে না সেটা দেখবো, অথবা অন্বয়টা গঠন আকারে দেওয়া আছে, আমাকে সেখান থেকে টেবুলার মেথড বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। রুলস নাম্বার 3-তে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। রুলস নাম্বার 4-এ কোন একটা ফাংশন একক এবং সার্বিক ফাংশন যাচাই। তোমরা যারা পূর্ব থেকে আমার ক্লাসের সাথে সম্পৃক্ত ছিল, তাদের জানার কথা একক এবং সার্বিক ফাংশন যাচাই করার জন্য বা 3টা সিস্টেম আছে, সিস্টেম 1, সিস্টেম 2 আর সিস্টেম 3। যেটা যেই সিস্টেমের মধ্যে আসবে, সেই সিস্টেমে তোমাকে করতে হবে। সিস্টেম নাম্বার 1 অনুযায়ী 3 নাম্বার সিস্টেম করলে হবে না, 3 নাম্বার সিস্টেমকে আবার 2 নাম্বার সিস্টেমের মতো করলে হবে না। সাধারণত আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এবং কোনো একটা সমীকরণ দেওয়া আছে বা একটা অন্বয় দেওয়া আছে, সেটা লেখক চিত্রের সাহায্যে বলতে হবে তা ফাংশন হবে কি হবে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা আলোচনা করব। তোমরা যারা কথাগুলো বুঝতেছো অথবা লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা অবশ্যই লেখাগুলো লিখে নিবে। চলো আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রতিটার উপরে, যদিও তোমাদের সবগুলোই জানা আছে, কিন্তু তারপরও আবারও প্রশ্নগুলো যখন করা হবে, সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। লেখার চেষ্টা করবা। রুলস নাম্বার 1 নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 1 বলছে যে যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় আমরা প্রথমত দেখে নিই, এরপরে স্টেপ বাই স্টেপ প্রতিটাই আমরা আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই এগুলো তুলে নিবে। হ্যাঁ, আসো, যে কোনো একটা ফাংশন আমরা ধরে নিই, অথবা সেই ফাংশন থেকে বিপরীত ফাংশন আমরা বের করব। ধরো একটা প্রশ্ন দেওয়া আছে এমন, প্রশ্ন আমাদের কোর্সের আগে তুলে নেই। দেওয়া আছে f(x) সমান 4x-9 ডিভাইডেড x-2 এত হলে, এটা থেকেই আমরা দুটা প্রশ্ন ধরবো। এত হলে f ইনভার্স অফ x
যে কোনো ফাংশন দেওয়া আছে, ইনভার্স মানেই তো বিপরীত ফাংশন, এফ ইনভার্স এক্স সমান 1। তার মানে যে কোনো ফাংশন থেকে বিপরীত ফাংশন বের করব, এটা বলতে পারে, অথবা এফ ইনভার্স অফ -2 সমান হোয়াট বলতে পারে, এফ ইনভার্স অফ -2 সমান হোয়াট। না হলে এটাও বলতে পারে এফ অফ এক্স সমান এত হলে 4 এফ ইনভার্স অফ এক্স সমান এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। নির্ণয় করো। প্রতিটা প্রশ্নই ক নাম্বারের জন্য দরকার। তার মানে কোন একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান একটা ফাংশন, সেই ফাংশন থেকে তোমাকে ইনভার্স ফাংশন বের করতে বলা হয়েছে, ইনভার্স মানে বিপরীত ফাংশন, অথবা ইনভার্স ফাংশনের কোনো একটা সংখ্যার মান বের করতে বলছে, অথবা সেখান থেকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রশ্নটা করার চেষ্টা করি। আমি বিশ্বাস রাখি তোমরা এগুলো সবই আমরা আগে করেছি, আবারও করছি। তোমরা এগুলা প্রশ্ন তুলে নিবে অবশ্যই, দেওয়া আছে এফ অফ এক্স সমান 4x - 9 ডিভাইডেড x - 2। 4x - 9 ডিভাইডেড x - 2, এখান থেকে ইনভার্স ফাংশন বের করব। এখন স্বাভাবিক নিয়মটা বলে নেই, যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে y সমান ফাংশনটা ধরবো, অতঃপর x এর মান বের করব। আবারও বলছি, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য y সমান ওই ফাংশনটা ধরবো, সেখান থেকে x এর মান বের করব। তাহলে ধরি বা মনে করি y সমান 4x - 9 ডিভাইডেড x - 2। y সমান ফাংশনটা ধরবো, x এর মান বের করব। তাহলে আর গুণ করলে xy মাইনাস 2y সমান 4x - 9। আমরা জানি যেই চলকের মান বের করব, ওই চলক রিলেটেড যে সকল পদ যে দিক থাক না কেন আমরা একই দিকে নিয়ে আসবো। তাহলে এর মধ্যেও এক্স আছে, এক্স ওয়াই, এক্স টাকে বামে নিলে -4x, এটার মধ্যে এক্স নেই, সুতরাং এটার ডান দিকে নিয়ে যাব, মাইনাস আছে প্লাস -9। যার মান বের করব সেটাকে কমন নিয়ে নিব, 2y - 9, অতঃপর x সমান 2y - 9 ডিভাইডেড y - 4। তাহলে y সমান ধরে নিয়ে x এর মানটা বের করব। অতঃপর এখন আমরা জানি যেটা y সেটাই কিন্তু f অফ x। আসলে f ফাংশনকে আমরা y দ্বারা প্রকাশ করতে পারি, কারণ আমরা ফাংশনের ডিটেইলস আলোচনা যাই নাই। ফাংশন বলতে আমরা জানি x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি y এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়, তবে y কে x এর ফাংশন বলা হচ্ছে, যেখানে x টা হলো স্বাধীন চলক, y টা আমাদের অধীন চলক। এখানে x এর মান আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি, সুতরাং সেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর y টা কিন্তু x এর উপর নির্ভর করছে, সুতরাং y হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক বা পরাধীন চলক। তাহলে y সমান f অফ x, আমরা জানি একদিকের সংখ্যা অপর দিকে গেলে 2x সমান 3, একদিকের সংখ্যা অপর দিকে গেলে ভাগ হয়ে যায়, হরের সংখ্যা লবে তুললে পাওয়ারটা পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। অর্থাৎ আমরা যদি একদিকের কোনো একটা অংশ অপর দিকে পার করে দেই, প্রথমে হরে যায়, হর থেকে লবে তুলে নিলেই ইনভার্স হয়ে যায়। ঠিক তেমনি আমরা যেহেতু এফ ইনভার্স নিয়ে আসব, সুতরাং এফটাকে বাম দিকে নিলে এফ নিচে যেত, নিচ থেকে উপরে তুললে এফ ইনভার্স হবে, যেভাবে 2 ইনভার্স হয়েছে। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই সমান শুধু থাকে এক্স। এবারে এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসিয়ে দাও। এক্স এর মান কত যা পেয়েছি, 2y - 9 ডিভাইডেড y - 4। অঙ্ক আমাদের মেন প্রশ্নটা ছিল এক্স চলকে, কিন্তু আমার এখানে চলে আসছে ওয়াই চলকে। আমার যেই চলকে প্রশ্নটা থাকবে, আমাকে ওই চলকেই প্রশ্নটা ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ফলাফল চলকের পরিবর্তন, আমরা জানি এফ ফাংশনে চলক যা দিব, মূল ফাংশনে
ওই চলক বা ওই পদই হয়ে যাবে। এভাবে যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন বের করব। তোমরা যারা এগুলো আগে থেকে জানো, তারপরও বলছি তোমরা প্রশ্নগুলো আবারও তুলে নিবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য y সমান ফাংশনটা ধরবো, পর্যায়ক্রমে x এর মান বের করব, অতঃপর y সমান f অফ x, y আর x একই কথা। একদিকের ফাংশন অপর দিকে নিয়ে গেলে ইনভার্স হবে, x এর জায়গায় x এর মান বসায় দিব, অতঃপর মূল ফাংশন যেহেতু x এ ছিল, y এর পরিবর্তে x এ কনভার্ট করব, যা হবে সেটাই হলো f ইনভার্স অফ x। আমরা যদি কোনো মানের জন্য বের করতে বলে, তাহলে প্রথমে f ইনভার্স x পর্যন্ত আসবো। অতএব f ইনভার্স যেই মান বের করতে বলছে ওই মানটা বসায় দিব। আমরা জানি চলকের জায়গাতে বা ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলকের জায়গাতে যে মানটাই বসাই না কেন, ওই মানটা ডান দিকে ওই চলকের জায়গায় বসায় দিতে হবে। 2 - 2 - 9 -2 তাহলে কত পেলাম? -4 - 9 ডিভাইডেড -6 -13 -6। তাহলে আমরা কত পেলাম? 13/6। এভাবেই আমাদের কোনো একটা ফাংশন থেকে বিপরীত ফাংশন এবং বিপরীত ফাংশনের সাহায্য নিয়ে কোনো কিছুর মান বের করতে বললে আমাকে এভাবে মান বের করে দেখাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার মূল ফাংশন থেকে বিপরীত ফাংশন এবং বিপরীত ফাংশন থেকে যদি চলকের মান বের করতে বলা হয়, তখন আবার পুনরায় আমাকে ওই মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে, আমরা তো এক্স এই পর্যন্ত বের করলাম, এই পর্যন্ত বের করেছি। এখন এখন 4f ইনভার্স অফ এক্স সমান এক্স দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে f ইনভার্স এক্স মানে কি? 2x - 9 ডিভাইডেড x - 4 সমান এক্স। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। 4 যেহেতু লবে আছে, হরে কিছু নেই, তাহলে লবের সাথে লব গুণ। 8x 4 × 9 = 36, x - 4 সমান এক্স। আমরা এটাকে আর যদি গুণ করি, 8x - 36 x² - 4x। সবগুলোকে একই দিকে নিয়ে নাও, তাহলে কি নেব? x² - 4x। এটাই যদি ওদিকে নেই, তাহলে -8x + 36 = 0। অতঃপর আমার আর কোনো কাজ নেই, আমার এখান থেকে x এর মান বের করতে চাইলে x² মাইনাস 8×4 = 12x + 36 = 0। অতঃপর মিডল টার্ম x², 6 × 6 = 36, 6x + 36 = 0। x নিলে x - 6, -6 নিলে x - 6 = 0। তার মানে x - 6 × x - 6 = 0। তাহলে x - 6 হোল স্কয়ার সমান 0। অতঃপর x - 6 সমান 0, x = 6। এটাই আমাদের অ্যান্সার। তো তাহলে আমরা রুলস নাম্বার 1 এ যেটা শিখলাম সেটা হলো, যদি কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন বের করতে বলা হয়, তাহলে y সমান ফাংশনটি ধরবো, অতঃপর x এর মান বের করে x এর জায়গায় বসায় দিব, তাহলেই আমার যে কোনো ফাংশনের বিপরীত ফাংশনটা পেয়ে যাব। এবারে চলো রুলস নাম্বার 2 নিয়ে একটু আলোচনা করি। আমরা ফাংশন ওদের প্রতিটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকস গুলো পরীক্ষায় আসার মতো, আমরা সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব। আসলে এটা দিয়ে বোর্ড কালো হয়ে যাচ্ছে, এটা দিয়ে কেমনে হয়? রাষ্ট্রটি কাজ হচ্ছে না। হ্যাঁ, রুলস নাম্বার 2 নিয়ে একটু আলোচনা করি। রুলস নম্বর 2। রুলস নাম্বার 2 তে আমরা বলছিলাম, কোনো একটা
অন্যয় গঠন আকারে দেওয়া আছে, সেখান থেকে আমাকে তালিকা আকারে প্রকাশ করতে হবে। আমরা অন্যয় বা রিলেশন বা সম্পর্ক যাই বলি না কেন, এটা দ্বারা কি বোঝায় এটা আগে জানার দরকার। অন্যয় হলো দুটি সেট, দুটি সেটের গুণফল থেকে, ধরে নাও এ একটা সেট, এ বি সি, আমরা সংখ্যা দেই 2 3 4। বি আর একটা সেট, যেটা ধরো 5 আর 6 লিখলাম। দুটি সেটের কার্তেশীয় গুণজ থেকে, দুটি সেটের কার্তেশীয় গুণজের কিছু ক্রমযোগ নিয়ে যেই ফাংশনটা তৈরি করা হয় সেটাই অন্যয়। আসলে ফাংশন কিন্তু নিজেও একটা অন্যয়, কিন্তু অন্যয় ফাংশন নাও হইতে পারে, আমরা দেখবো সেটা। দুটি সেটের কার্তেশীয় গুণজ 2 3 4 গুণন 5 আর 6। কার্তেশীয় গুণজ মানে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা পরের সেটের প্রতিটি উপাদানকে ক্রমজোড় আকারে লিখবো। 2,5 2,6 3,5 3,6 4,5 and 4,6 অবশ্যই ক্রমজোড় আকারে লিখে নিব। দুটি সেটের কার্তেশীয় উপাদান বা কার্তেশীয় গুণজ থেকে কিছু ক্রমজোড় নিয়ে যেই ফাংশনটা তৈরি হয় সেটাই আসলে অন্যয়। তাহলে অন্যয় মানে রিলেশন, রিলেশনকে আর দ্বারা প্রকাশ করা হয়। সে আর সমান একটা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে, আমরা প্রশ্ন করতে গেলে শর্তটা পাশে দেওয়া থাকবে। ক্রমজোড়ের প্রথমটা ওয়াই পরেরটা, সরি প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তোমাকে যদি x+1 গ্রেটার দ্যান ওয়াই এই শর্তের উপর ভিত্তি করে অন্যয় নির্ণয় করতে বলা হয়, তাহলে দুটি সেটের কার্তেশীয় গুণজ করার পরে ক্রমজোড়ের এক্স এবং ওয়াই এর মানগুলো প্রদত্ত শর্তে বসায় দিয়ে যে সকল ক্রমজোড়ের জন্য শর্তটা সত্য, ওই ক্রমজোড় দ্বারা যা বোঝায় সেটাই অন্যয়। যেমন এটা এক্স এটা ওয়াই, বলা হচ্ছে এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসায় দিব, দিয়ে এই অংশটা যদি বড় হয় তাহলে আমি ওই ক্রমজোড়টা নিতে পারবো। এক্স এর মান যদি বসায় দেই, তাহলে 2 আর 1 3, ওদিকে থাকে 5, বলছে এই সাইডটা বড় হবে, কিন্তু এটা 3 এটা 5 হয়, তার মানে এটা তো আর বড় হচ্ছে না, সুতরাং প্রথম ক্রমজোড় আমি নিতে পারবো না। পরেরটা যদি বসায় দেই সেম কাহিনী, 2 আর 1 3 হয়, ওইদিকে 6 হয়, এটাও নিতে পারবো না। এটা যদি বসায় দেই 3 আর 1 4 হয়, 3 আর 3 বসায় দিলে 3 আর 1 4, ওদিকে আছে 5, এটাও নেওয়া যায় না। এটা বসায় দিলে কত হচ্ছে, 3 আর 1 4, ওদিকে আছে 6, নেওয়া যাচ্ছে না। এখানে বসায় দিলে 4 আর 1 5, এদিকেও আছে 5, এটাও নেওয়া যায় না, কারণ আমার বাম দিকের অংশটা অবশ্যই বড় হতে হবে। আমি যদি এখানে আসি 4,6, এখানে 4 আর 1 5, ওদিকে আছে 6, কোনোটাই যখন নেওয়া যাবে না, সেক্ষেত্রে অন্যটা হবে ফাঁকা সেট। তো যেটা প্রশ্ন সেটা হলো, দুটি সেটের কার্তেশীয় গুণজ করার পরে কার্তেশীয় গুণজের মধ্য থেকে যে সকল ক্রমজোড়গুলো প্রদত্ত শর্ত সিদ্ধ করবে, ওই সকল ক্রমজোড় নিয়ে যা কিছু তৈরি হবে সেটাই কিন্তু আমাদের একটা অন্যয় বা ফাংশন। তো প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সকল ফাংশন কিন্তু অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। কেন? যদি কখনো কোনো অন্যয়ের ক্রমজোড়ের, কারণ আমরা 2 নম্বর রুলস এর মধ্যে লিখেছিলাম অন্যয় হতে ফাংশন হবে কি হবে না তা যাচাই করব। যদি কখনো কোনো অন্যয়ের ক্রমজোড় আকারে দেওয়া থাকে, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি একই রকম হয়ে যায়, একটি অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান একাধিকবার থাকলে ওই অন্যয়টি কখনো ফাংশন হবে না। এটা নিয়ে যখন আমরা ডিটেইলস আলোচনা করতে যাব, তখন আমাদের মেন ঘটনা বের হবে। আমরা এই প্রশ্নটার উপরে আমরা প্রথমত আলোচনা করেছিলাম, একটা ক্যামেরা দিয়ে হাজারো জন মানুষের ছবি একসাথে তোলা যায় হয়তোবা, একটি ক্যামেরা দিয়ে 100 জন বা 1000 জন ব্যক্তির ছবি একসাথে তোলা যায়, কিন্তু একটা ক্যামেরায় দিয়ে একটি ব্যক্তির ছবি 10 জায়গায় একবারে তোলা সম্ভব নয়। আবারও বলছি, আমরা যদি ক্যামেরাটাকে ডোমেন ধরি,
1000 জন ব্যক্তিকে বা 100 জন ব্যক্তিকে অথবা একজন ব্যক্তিকেই কোডোমেন ধরি। ক্যামেরাটা আমাদের ডোমেন, ক্যামেরা আমাদের ডোমেন, ব্যক্তি যেই হোক না কেন, যতজনই হোক না কেন, সেটাকে বলছি কোডোমেন। আর এই ব্যক্তির যে ছবিটা পাবো সেটা হলো রেঞ্জ। ছবিটা হলো আমাদের রেঞ্জ। এখন যেটা প্রশ্ন, সেটা হলো একটা ক্যামেরা দিয়ে 100 জন ব্যক্তির ছবি যদি একসাথে তোলা যায়, তাহলে ওই ছবিটাকে বলছি রেঞ্জ। কিন্তু একটা ক্যামেরা দিয়ে একজন ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তিটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ক্যামেরা একটাই, সেক্ষেত্রে একটা ক্যামেরা দিয়ে একজন ব্যক্তির একসাথে একাধিক ছবি কখনোই তোলা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার হাতে যদি একটা ফোন থাকে, সেই ফোন থেকে সামনের দিকের ব্যক্তিটার ছবি যদি তোলো, এট এ টাইম একই মুহূর্তে পিছনের ব্যক্তিটার ছবি তোলা সম্ভব না। তাহলে আমরা যা বুঝলাম, একটা ক্যামেরা দিয়ে একসাথে বা একই টাইমে একাধিক ছবি তোলা একজন ব্যক্তির দ্বারাই কখনোই সম্ভব নয়। তাহলে এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম, যদি ডোমেন 2, 3, 5 এটাকে আমরা ডোমেন হিসাবে চিহ্নিত করি, যেখানে এখানে বলছি 7, 8, 9, এটাকে কোডোমেন বলছি। ডোমেনের এটাকে যদি ক্যামেরা বলি, তাহলে ক্যামেরা দিয়ে যদি 7-এর ছবি তুলি, এই ক্যামেরা দিয়ে 8-এর ছবি তোলা কখনোই সম্ভব নয় একই সাথে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, ডোমেনের একটা মানের জন্য একাধিক ছবি কখনোই থাকতে পারে না। সেক্ষেত্রে অন্যটাকে তুমি যদি 2,3, 2,4, অথবা আমরা এভাবে না লিখে এটা দ্বারাই প্রকাশ করি, 2,7, আল্লাহু আকবার, অতঃপর 3,8 এবং 5,9, আমরা যদি এরকম বলি, দেখো 2 এর জন্য পেয়েছি 7, 3-এর জন্য পাইছি 8, 5-এর জন্য 9। তার মানে এখানে ক্রমজোরের কোনো মানটাই, প্রথম উপাদানটা একই রকম নয়। একই রকম নয় বলে আমরা ওই অন্যয়টাকে ফাংশন বলছি। কিন্তু যদি কখনো কোনো অন্যয়ের কোনো একটা ক্রমজোর, যেমন 2-এর জন্য 7, 3-এর জন্য 8, আবার 3-এর জন্য 9 লিখলাম, 5-এর জন্য 9 লিখলাম। এখন প্রশ্ন হয়েছে, ওই যে বললাম, একটা উপাদানের একই সাথে 3-এর জন্য 8ও পাইছি, 3-এর জন্য 9 পাইলাম। ক্রমজোরের কখনো একই সাথে প্রথম উপাদানটা একাধিকবার থাকা যাবে না। যদি থাকে, সেটা শুধুমাত্র অন্যয় বলতে পারবো, কিন্তু ফাংশন বলতে পারবো না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যদি কখনো কোনো একটি ক্রমজোরের প্রথম মানটা একাধিকবার না থাকে, ওই অন্যয়টাকে ফাংশন বলতে পারছি। কিন্তু যদি ক্রমজোরের প্রথম মানটা একাধিকবার থাকে, সেটাকে ফাংশন বলতে পারবো না, সেটা শুধুমাত্র অন্যয়। তাহলে আমরা যা বুঝলাম, প্রত্যেকটা অন্যয় ফাংশন বলা যাবে না, কিন্তু ফাংশন যদি হয় তাহলে সেটা অন্যয় অবশ্যই হবে। যাই হোক, আমি বিশ্বাস করি এবং আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, যে যদি কখনো কোনো একটা অন্যয় ক্রমজোর আকারে দেওয়া আছে, তোমাকে এমসিকিউ এ বলা হয় ইহা ফাংশন কি ফাংশন নয় তা নির্ণয় করো, তখন আমরা ক্রমজোরের প্রথম উপাদানটা একই রকম না থাকলে ফাংশন বলবো, আর একই রকম থাকলে সেটাকে কখনো ফাংশন বলতে পারবো না। এবারে আসো, কোনো একটা অন্যের ক্রমজোর থেকে তোমাকে বলা হবে ইহা একক ফাংশন কিনা। আসো লেখার চেষ্টা করি, 2,3, 3,5, 4,7, আমরা তিনটা ক্রমজোর লিখলাম। এত অথবা আরেকটা লিখলাম, আর 2,3, 4,3, 5,6, ধরো দুটা আমরা ক্রমজোর বা অন্যয় লিখলাম। আমাকে বলা হয়েছে ইহা ফাংশন কি ফাংশন নয়। আমরা প্রথমত জানি, কোনো একটা অন্যয় ফাংশন হবে কি হবে না তা যাচাই করার জন্য
ওই অন্বয়ের ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো যদি একই রকম হয় তাহলে সেটা কখনোই ফাংশন হবে না, কিন্তু যদি একই রকম না হয় তাহলে ফাংশন হবে। আমরা উভয় অন্বয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটারও প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, পরেরটারও প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং বলতে পারি দুটাই ফাংশন। তাহলে ফাংশন হওয়ার জন্য প্রথম উপাদানগুলো একই রকম নাকি একই রকম না, এটা আমরা বোঝার বা জানার চেষ্টা করলাম। এবারে আসো এক একের গল্প। কোন একটা ফাংশন এক এক বা ওয়ান ওয়ান ফাংশন হবে নাকি হবে না তা বোঝার জন্য ওই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানের দিকে তাকাতে হবে। যদি দ্বিতীয় উপাদানগুলো একই রকম হয়ে যায় সেটা কখনোই এক এক ফাংশন হবে না। কারণ এক এক ফাংশনের শর্ত হলো ডোমেন যতটা থাকবে ঠিক আমার ততটাই রেঞ্জ থাকতে হবে। আবারও বলছি, ডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা বলছি ওই ফাংশনটা এক এক বা ওয়ান ওয়ান ফাংশন। সেজন্য ক্রোমোজোম পরের উপাদানগুলো যদি একই রকম থাকে বা যে কোনো একটি উপাদান দুইবার থাকে সেটা কখনো এক এক ফাংশন হতে পারবে না। আর যদি পরের উপাদানগুলো একই রকম না হয় সেটা অবশ্যই এক এক বা ওয়ান ওয়ান ফাংশন। তবে মনে রাখতে হবে এক এক ফাংশন হওয়ার পূর্বে প্রথমে সেটাকে ফাংশন হতে হবে। যেমন তোমাকে যদি এটা দিয়ে বলা হয়, এই উপরের প্রশ্নটা, এই প্রশ্নটা দিয়ে বলা হয়েছে এটা এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন হবে কি হবে না তার পূর্বে ওই অন্যটি ফাংশন কিনা এটা আগে চিহ্নিত করতে হবে। তাহলে এটা তো ফাংশনই নয়, যেহেতু ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো একই রকম, এটা ফাংশনই নয়, এটা এক এক ফাংশন কেমনে হবে। এই কারণে প্রথমত ফাংশন হতে হবে, অতঃপর এক এক কিনা যাচাই করতে হবে। তাহলে ক্রোমোজোমের পরের উপাদানগুলো ভিন্ন ভিন্ন, সুতরাং এটা ফাংশন এবং এক এক ফাংশন। এবারে 2 নম্বরের ক্ষেত্রে এটা কিন্তু ফাংশন, কিন্তু পরের উপাদানগুলো একই রকম থাকার কারণে এটা এক এক ফাংশন নয়। যাই, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আসি পরের গল্পতে। তাহলে রুলস নাম্বার টুটা আমরা চলে গেল। রুলস নাম্বার একের বিপরীত ফাংশন দেখলাম। রুলস নাম্বার টুতে আমরা গিয়ে দেখলাম যে যে কোনো একটা ফাংশন মানে অন্যয় থেকে ফাংশন হবে নাকি হবে না, এক এক ফাংশন হবে নাকি হবে না সেটা যাচাই করলাম। এবং অন্যটা যদি গঠন বা আমাদের স্ট্রাকচারাল মেথডে দেওয়া থাকে সেটাকে টেবুলার মেথডে কেমনে নিয়ে আসবো সেটাও দেখলাম। এখন আসি রুলস নাম্বার 3 নিয়ে একটু আলোচনা। তোমরা কিন্তু রুলস ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে ম্যাথটা আসলে অনেক সহজ তোমাদের কাছে মনে হবে। রুলস নাম্বার 3 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, একটু দাঁড়াও। হ্যাঁ, রুলস নাম্বার 3 আমরা বলছিলাম ডোমেন রেঞ্জ এর বিষয়। তাহলে রুলস নাম্বার 3, আমরা যে কোনো একটা ফাংশনের ডোমেন রেঞ্জ যাচাই করব। এখন ডোমেন রেঞ্জ যাচাই করতে গিয়ে যেটা দেখতে হবে বিভিন্ন আকার। তার মানে আকার যদি আমরা বলি সিস্টেম দ্বারা প্রকাশ করছি, সিস্টেম নাম্বার 1। রুলস নাম্বার 3 আমরা কিন্তু ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব, ডোমেন ও রেঞ্জ। ডোমেন রেঞ্জ কি আমরা একটু দেখব। সিস্টেম নাম্বার 1 আমরা এভাবে না লিখে কথাটা এখানে লিখি, যেভাবে লিখছি তোমরা সেভাবেই খাতায় নোট করবে এবং বই বা টেস্ট পেপার থেকে ওই রুলস গুলো ধরে ধরে প্র্যাকটিস করবে। তুমি কখনোই একটা সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে সবগুলো একবারে প্র্যাকটিস করতে যাবে না।
তুমি আগে তোমাকে যে 5টা টপিকস বা রুলস শেখানো হচ্ছে, এই 5টা টপিকস কোথায় কোনটা আছে আগে একবার করে প্র্যাকটিস করো। অতঃপর সবগুলো একত্র যখন মাথায় চলে আসবে, তখন সেগুলো তোমার একটা ফুল প্রশ্নের মধ্যে বোঝার চেষ্টা করো, ধরতে পারছো নাকি পারছো না। তোমাকে কিন্তু কখনোই তাড়াহুড়া করে লাভ নেই, কারণ ওই যে বিন্দু বিন্দু জল নাকি গড়ে তোলে সাগর মহাদেশ, কত তো ছোট ছোট করে একটু একটু করে তোমাকে নিজেকে অ্যাটম বোমা তৈরি করে ফেলতে হবে। তাহলে সিস্টেম নাম্বার 1 হচ্ছে ডোমেন রেঞ্জ বের করার জন্য ভগ্নাংশ আকার শিখবো। ভগ্নাংশ আকার, ভগ্নাংশ আকারে থাকবে অনেক ধরন আছে, 11টা সিস্টেমে আমরা ডোমেন রেঞ্জ বের করতে পারি। আমার এতগুলো দরকার নেই, যেটা আমার দরকার সেটা শুধু করছি। সিস্টেম নাম্বার 2, বর্গমূল আকার। বর্গমূল আকার, বর্গমূল বা রুট আকারে থাকবে। সে বর্গমূলটা লবে থাকতে পারে, হরতে থাকতে পারে। সিস্টেম নাম্বার 2 কে আমরা এই জন্য দুটা বলি, বর্গমূলটা লবেও থাকতে পারে, বর্গমূলটা হরেও থাকতে পারে। আমরা এই ডোমেন রেঞ্জ আলোচনা করার জন্য প্রথমত দেখি ডোমেন আর রেঞ্জটা কি জিনিস। আমরা যেটা বলেছিলাম, আমাদের হাতে যদি একটা ক্যামেরা থাকে, ক্যামেরাটাকে আমরা বলছি ডোমেন। সামনের যত কিছু ব্যক্তি বা বস্তু যাই থাক না কেন, সেটাকে বলছি কোডোমেন। আর কোডোমেনের মধ্য থেকে আমরা যা কিছু পাচ্ছি আমার ক্যামেরার মধ্যে, সেটাকে বলছি রেঞ্জ। সহজ কথায় বলতে আমরা বলতে পারি, আমরা প্রতিবিম্ব বলতে যা বুঝি সেটাকে গণিতের ভাষায় প্রতিচ্ছবি বলা হয়। তুমি তোমার ছবিটা ক্যামেরায় বা একটা দর্পণের সামনে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, বাস্তবে ওটা তোমার ছবি, তুমি তো আর নয়, তোমার ছবি ওটা। তাহলে তোমার ছবি যদি হয়ে থাকে ওটা, ওই ছবিটাকে আমরা বলছি রেঞ্জ। যার মাধ্যমে ছবিটা তুলেছো সেটাকে বলছি ডোমেন। আর তুমি ব্যক্তি হিসাবে কোডোমেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যদি 2 3 5 6 কিছু একটা থাকে, এই ঘরে যা থাকে সেটাকে বলছি ডোমেন। এবং এই ঘরে যা থাকছে 7 8 9 10, এটাকে বলছি কোডোমেন। ডোমেন কোডোমেন, কোডোমেন রেঞ্জ সমান হলে কি হয় আমরা সেটা পরে গিয়ে দেখবো। তাহলে ডোমেন আর কোডোমেন, ডোমেনের যে সকল উপাদানের জন্য আমরা কোডোমেনের মধ্য থেকে মানগুলো পাবো, সেটাকেই বলছি আমরা রেঞ্জ। তার মানে এখানে 7 8 9 এগুলোকে বলছি রেঞ্জ, এবং এই ঘরের মধ্যে 7 8 9 10 এগুলাকে বলছি কোডোমেন। তোমরা আগে থেকে জানো, যদি কখনো ডোমেন কোডোমেন গল্পগুলো যেহেতু ফাংশন থেকে আসে, সুতরাং এটা ফাংশন হবে কি হবে না তা যাচাই করার জন্য আমরা জানি ডোমেনের একটা মানের দুটা ছবি থাকা যাবে না, অথবা ডোমেনের কোনো উপাদান ফাঁকা থাকা যাবে না। আবারও বলছি, ডোমেনের যদি একটা মানের দুটা ছবি থাকে, সেটা কখনো ফাংশন হতে পারবে না। এবং ডোমেনের যদি কোনো একটা উপাদান ফাঁকা থাকে, যেমন ছয়ের কোনো ছবি নেই, তাহলে এটাও কখনো ফাংশন হতে পারবে না। কেন বলছি? প্রশ্নগুলো এমসিকিউ আকারে দরকার এই জন্য। তাহলে এরকম চিত্র দিয়ে বলা হবে, অথবা চারটা অপশন দিয়ে বলা হয়েছে নিচের কোনটি ফাংশন তা নির্ণয় করো। তাহলে ডোমেনের একটা মানের জন্য যদি দুটা ছবি থাকে, সেটা কখনোই ফাংশন হবে না। আবার যদি কোনো একটা উপাদান ডোমেনের মধ্য থেকে ফাঁকা থেকে যায়, সেটাও কখনো ফাংশন হতে পারবে না। তবে কোডোমেনের কোনো উপাদান ফাঁকা থাকলে থাক, অথবা যেভাবে পারে থাক, আমার কিছুই যায় আসে না। 2 3 7 8 9 10 ধরো এরকম লিখলাম, 2 এর জন্য 8, 3 এর জন্য 8, 7 এর জন্য 8 হতে পারে। ডোমেনের প্রতিটা উপাদানের জন্য কোডোমেনের মধ্য থেকে একটা মানই পেতে পারি, এমন ফাংশনকে ধ্রুবক বা কনস্ট্যান্ট ফাংশন বলা হয়। 2 3 7 প্রতিটার জন্য একটা ছবি পেতে পারি। এটা হলো ওই যে একটা বলেছিলাম, সাকিব আল হাসান যদি সামনে দিয়ে চলে যায়, যত ক্যামেরায় থাক না কেন তোমার আমার দিকে আর তাকাবে না, সমস্ত তখন ওই সাকিব আল হাসানের দিকে তাকাবে। এগুলো যেহেতু ক্যামেরা, সবগুলো ক্যামেরা সাকিব, তুমি আমার প্রতি না তাকাই সব সাকিবের প্রতি ফোকাস দিয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে ডোমেনের কোনো উপাদান ফাঁকা থাকলে সেটা ফাংশন হবে না, তবে কোডোমেনের উপাদান ফাঁকা থাক, তাতে কিছুই যায় আসে না, সেটা ফাংশন হবে।
তাহলে আমরা অনেকগুলো আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আবারও প্রশ্নে ফিরে আসি। আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করবো প্রথমে ভগ্নাংশ আকারে। চলো, ভগ্নাংশ আকারের আবার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে। আমরা সেগুলা নিয়ে আলোচনা না করে তোমার লেভেলে যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ধরো দেওয়া আছে এমন প্রশ্ন, এফ অফ এক্স থাকতে পারে অথবা ওয়াই সমান থাকতে পারে, যাই থাক না কেন। ওয়াই বা এফ অফ এক্স সমান 4x মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 2, এমন একটা ফাংশন দেওয়া আছে। আবারও বলছি, আমরা যে প্রশ্নগুলো যেভাবে করছি তোমরা সেই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ রুলস ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, তুমি যদি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, তুমি 2 গণিতে সিকিউতে 70-এ 70, 50-এ 50 পাবে। আর এমসিকিউ এ ভালো করানোর জন্য যত কিছু সিস্টেম টেকনিক আছে সব ইনশাল্লাহ অ্যাপ্লাই করবে। তোমাদের সাধারণ গণিতের সবারই জ্যামিতির কিছু না কিছু দুর্বলতা থেকে গিয়েছে। আমি জ্যামিতি নিয়ে এখন থেকে আলোচনা করব। আগামী ক্লাস থেকেই প্রতিটা ক্লাসেই ক্লাসের শেষ 10 থেকে 15 মিনিট আমরা একটা করে উপপাদ্য বা জ্যামিতি প্র্যাকটিস করব, লিখে দিব। মাঝে মাঝে তোমাদের কাছ থেকেও লিখে নিব। কিভাবে লিখে নিব সময় হলে দেখতে পাবে। এটা যে হবে না, আসলে কাপড় লাগবে। তো যাই হোক, তাহলে আমরা কোনো একটা ফাংশন দেওয়া আছে ভগ্নাংশ আকারে, ওই ভগ্নাংশ ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা বের করব। ধরো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান 4x মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 2। আমরা জানি যে কোনো ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে বললে যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে, ডোমেন বের করার নিয়ম হলো হরে যাই থাক না কেন হর সমান 0 ধরবো। হরটা যেভাবেই থাক না কেন যদি ভগ্নাংশ আকারে থাকে। আবার তোমার কাছে মনে হতে পারে বর্গমূলও তো ভগ্নাংশ থাকতে পারে। আমরা বর্গমূলের গল্প করি নাই, আমরা ভগ্নাংশের গল্প করছি। ভগ্নাংশের গল্প করতে গিয়ে আজকে অনেকটা সময় ধরে গল্প করেছি। তো প্রশ্ন হলো যে এটা দিয়ে ওঠে না, ময়লা হয়ে যাচ্ছে না। তাহলে যদি ভগ্নাংশ আকারে থাকে তবে তোমরা প্রশ্ন করতে পারো বর্গমূল ফাংশনও তো ভগ্নাংশ থাকতে পারে। আমরা বর্গমূলের নিয়মের মধ্যে গিয়ে বর্গমূল অ্যাপ্লাই করব, কিন্তু বর্গমূল আকারে নয়। এমন ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে তার ডোমেন এবং রেঞ্জ বের করার নিয়ম হলো ডোমেনের ক্ষেত্রে হর যেভাবে পারে সেভাবেই থাক, সেটা সমান প্রথমে 0 ধরবো। চলকের মান বের করব ওই মান ব্যতীত। কেন ব্যতীত বলছি, কারণ হর সমান 0 ধরে চলকের যে মানটা পাবো সেই মানটা মূল ফাংশনে বসায় দিয়ে দেখো লবে যা আসে আসুক হরে 0 আসতেছে। আমরা জানি সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ। বিজ্ঞানী এল হসপিটাল ইন্টারমিডিয়েট একাদশ শ্রেণীর 9 নম্বর অধ্যায়ের প্রথম অংশে 9.1-এ লিমিট যখন তোমরা করবে তখন বিজ্ঞানী এল হসপিটাল নামক একজন ব্যক্তি তিনি ব্যাখ্যা করেছিলেন কয়েকটা আকার ইনডিটারমিনেট বা অনির্ণেয় যেগুলোর মান বের করা যায় না। তার মধ্যে একটা হলো সামথিং বাই 0। সামথিং বাই 0 এটা সমান অনির্ণেয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। সেক্ষেত্রে হর সমান 0 ধরে চলকের যে মানটা পাবো সেই মানটা যদি মূল ফাংশনে বসায় দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি লবে অ্যাটলিস্ট যা আসে আসুক হরে 0 আসতেছে। আর হরে 0 আসলেই ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হয় এমন কোন ফাংশন বা এমন কোন মানের জন্য কখনো ফাংশনটা সংজ্ঞায়িত হতে পারে না। সে কারণে হর সমান 0 ধরবো, ধরে চলকের যে মানটা পাবো শুধুমাত্র ওই মানের জন্যই ফাংশনটা অসংজ্ঞায়িত হতে পারে, অন্য সকলের জন্য সংজ্ঞায়িত।
এই কারণে যে মানটা পাবো ওইটা ব্যতীত এক্স এর সকল বাস্তব মান বলবো। বাস্তব কেন বলছি, অবাস্তব যদি ইনফিনিটিভ বসায় দিই তাহলে আমরা ইনফিনিটিভই পেয়ে যাব। এই কারণে এত ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য লেফট সাইডে যে অংশটা থাকবে এফ অফ এক্স বাস্তব। কেন লেফট সাইডে, কেন? কারণ হর সমান 0 ধরে চলকের যে মানটা পাবো সেই মানটা যদি মূল ফাংশনের মধ্যে বসিয়ে দেই তাহলে বাম দিকে যা আছে সেটার মানই তো আমরা পাবো। এই কারণেই বলছি হর সমান 0 ধরে চলকের মান যাই পাই না কেন সেটা ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত ফাংশনটি বাস্তব। আর যেই মানটা বাদ দিচ্ছি ডোমেন হবে ফাংশন অফ ডোমেন সমান রিয়েল নাম্বার, মানে আর থেকে যেই মানটা বাদ ওইটা সেট আকারে বাদ দিব। প্রশ্ন জাগতে পারে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কেন দিচ্ছি না। আমরা ইন্টারভাল বা ব্যবধি নামে একটা শব্দ জানি। ব্যবধি বলতেই বোঝায় ফার্স্ট ব্র্যাকেট যেটাকে ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি, থার্ড ব্র্যাকেট মানে ক্লোজ ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি। ব্যবধি বলতেই বোঝায় এত থেকে এত, অর্থাৎ দুটি সংখ্যার মাঝখানে অসংখ্য সংখ্যা বোঝানো হয়। যেমন 2 এবং 3-এর মধ্যে অসংখ্য আছে, 2.1, 2.2, 2.01, তারপরে 2.5, 2.05, 2.555। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিলে সেটা ইন্টারভাল বা ব্যবধি বোঝায়। ব্যবধি মানে একাধিক মানের জন্য ওই শর্তটা প্রযোজ্য। কিন্তু প্রদত্ত ফাংশনটি শুধুমাত্র এক্স এর মান 2 এর জন্য অসংজ্ঞায়িত। তুমি যদি এক্স এর মান 2 না বসায় 2.1 বসাও তাহলেই কিন্তু আর অসংজ্ঞায়িত আসবে না। 2.2 বসাও তাহলেই আর অসংজ্ঞায়িত আসবে না। শুধুমাত্র একটি মানের জন্য অসংজ্ঞায়িত, সেটা হলো 2। আর যদি আমরা ব্যবধি নেই তখন একাধিক মান বোঝাই। এই কারণে আমরা ব্যবধি না নিয়ে ফিক্সড সেট আকারে রেখে দিয়েছি। তার মানে হলো শুধুমাত্র ওই একটি ভ্যালুর জন্যই ফাংশনটি অসংজ্ঞায়িত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো একটা ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে বললে হর সমান 0 ধরে চলকের মান যাই পাই না কেন সেটা ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্যই ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত। এবং এর সকল বাস্তব মানে কি, রিয়েল নাম্বার। আর থেকে যে মানটা বাদ দিচ্ছি ওটা বাদ। সুতরাং আমরা ডোমেনটা পেয়ে গেলাম। এবারে চলো রেঞ্জের দিকে বের করব। আমরা রেঞ্জ যখন বের করব, রেঞ্জ মানে হলো আমরা জানি যে কোনো ফাংশনের ওয়াই, আমরা যদি এফ অফ এক্স মানে এক্স এর মানের জন্য যে মানগুলো পাই সেটা হলো ডোমেন। আর রেঞ্জ পাই ওয়াই এর মানের জন্য। ডোমেন পাই এক্স এর মানের জন্য আর রেঞ্জ পাই কিন্তু ওয়াই এর মানের জন্য। তোমরা চাইলে এটারও ব্যাখ্যা নিতে পারো। আমরা ডোমেনটা কিন্তু সব সময় বলেছিলাম এক্সটাকে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটাকে বলছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। আমরা কিন্তু এক্স এর মানগুলো ইচ্ছে মতো দিতে পারি আর ওয়াই এর মানগুলো ইচ্ছে মতো নিতে পারি না। যেমন ওয়াই সমান 2x+3, এটা একটা ফাংশন। যদি তুমি এক্স এর মান 1 বসাও তাহলে 2 একে 2 আর একে 3, ওয়াই এর মান কিন্তু 5 পাওয়ার কথা। তুমি 5 না নিয়ে যদি তুমি ইচ্ছে মতো 7 লিখে দাও তাহলে অঙ্ক তোমাকে 0 দিয়ে দেওয়া হবে। কেন? ওয়াই এর মানটা আমার ইচ্ছের উপর নেই। ওয়াই এর মানটা এক্স এর মান যেমন দিব তার উপরে নির্ভর করে আছে। সুতরাং ওয়াইটা হলো অধীন চলক। এ কারণেই এক্স এর মানগুলাকে ডোমেন বলি। আর এক্স এর মানের জন্য ওয়াই এর যে মানগুলো পাই সেটাকে আমরা বলছি অধীন চলক বা আমাদের রেঞ্জ। তাই যদি কখনো কোনো ফাংশনের ডোমেন বের করতে বলে আমরা দেখলাম, আর রেঞ্জ বের করতে বললে ওয়াই সমান ফাংশনটা ধরে এক্স এর মান প্রথমত বের করে নিতে হবে। 4x-9 ডিভাইডেড x-2। আমরা x এর মান বের করতে চাইলে xy-2y সমান 4x-9। অর্থাৎ যার মান বের করব সেগুলোকে একই দিকে নাও, পক্ষান্তর করে নিলাম 2y-9। অতঃপর x যদি কমন নেই y-4 সমান 2y-9। তাহলে আমরা কি পেলাম? 2y-9 ডিভাইডেড y-4। সর্বদা একটা শর্তই প্রযোজ্য বা ফলো করব, ভগ্নাংশ আকারে ফাংশনের
ডোমেন টেন্স বের করার জন্য ডোমেনের ক্ষেত্রে হর সমান 0 ধরবো, আবার রেঞ্জের ক্ষেত্রে ওয়াই সমান ধরে এক্স এর মান বের করব। যেহেতু রেঞ্জ হলো ওয়াই এর মানের জন্য এক্স এর মানগুলোকে রেঞ্জ বলা হচ্ছে, সুতরাং আমরা এখান থেকে এক্স এর মান বের করে যদি পুনরায় ভগ্নাংশ আকারে পেয়ে যাই, তাহলে আবারও হর সমান 0 ধরে নেব। ধরে নিয়ে চলকের মান যা পাবো তা ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য, বাম দিকে যেহেতু এক্স আছে, এক্স হলো বাস্তব, তাহলে এত ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য বাম দিকে এক্স আছে, এক্স বাস্তব। তাহলে আমাদের রেঞ্জটা কত? ফাংশন অফ রেঞ্জ সমান সকল বাস্তব মানে আর এখান থেকে 4টা বাদ দিচ্ছি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তার মানে ভগ্নাংশ আকারে ফাংশনের ডোমেন রেঞ্জ বের করার জন্য প্রথমত ফাংশনটি যেভাবেই থাক না কেন, আমাকে প্রথমে ডোমেনের ক্ষেত্রে হর সমান 0 ধরে চলকের মান যা পাচ্ছি সেটা বাদ দিব, আর রেঞ্জের জন্য ওয়াই সমান ধরে নিয়ে এক্স এর মান বের করব। অতঃপর পুনরায় ভগ্নাংশ থাকলে আবারও হর সমান 0 ধরে ওই মানটার জন্য যেহেতু ফাংশনটা অসংজ্ঞায়িত, সেক্ষেত্রে আমরা ওইটা বাদে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি বাস্তব। এভাবেই আমরা যে কোনো ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করব। এখন থাকলো বর্গমূল আকারে কোনো কিছু যদি থাকে, সেখান থেকে ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। আগামীকাল ক্লাসে বর্গমূল আকারে ফাংশনের ডোমেন রেঞ্জ শিখব। 3 ধরনের ফাংশনের ক্ষেত্রে এক এক সার্বিক ফাংশন যাচাই করব, এবং লেখচিত্র থেকে কোনো একটা সমীকরণকে লেখচিত্রের মাধ্যমে আমরা দেখব ইহা ফাংশন হবে নাকি হবে না, যাচাই করব। তো আজকে আমাদের সময় কিছু আলোচনার জন্য শেষ করতে পারলাম না। তোমরা যা যা শিখলে এগুলো যদি আগে তোমাদের করাও থাকে, আবারও ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং বই থেকে একটা অধ্যায় শেষ যখন হয়ে যাবে, তখন যা যা প্রশ্নগুলো আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আবারও বলছি, পরিশ্রম, ওই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম যেহেতু সৌভাগ্যের প্রস্তুতি। তোমরা যদি মনে করো আমাকে অনেক ভালো কলেজে ইন্টারমিডিয়েটে পড়তে হবে, একটা ভালো কলেজে পড়তে ভর্তি হলে তুমি যে জায়গা মতো যাবেই আমি এটা বলছি না, কিন্তু তোমার যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে, তাহলে একটা ভালো কলেজ তোমাকে কখনো এগিয়ে দিতে পারে না। কিন্তু ভালো কলেজে গেলে চারদিকের পরিবেশ, তোমার সার্কেল সবাই যেহেতু ভালো, সেক্ষেত্রে তুমি অবশ্যই নিজের যদি ক্ষুধা থাকে, তাড়না থাকে, তুমি ভালো করবেই। আর এই ভালো করার জন্য সায়েন্সের 4টা বিষয়ে সব সময় মনে রাখবে, এমসিকিউ যদি ভালো করতে পারো, 4 বিষয়ে যদি 400 মার্ক পেতে পারো, এখন তুমি মনে করতে পারো 100 মার্ক পাওয়া কি সম্ভব? যদি না পাই, তাহলে এই 1275-80 মার্কটা পাচ্ছে কারা? তোমার আমার মতোই কেউ না কেউ। আমাদের সময় আমাদের ওই রকম আগ্রহ হয়তো ছিল না, কিন্তু তোমাদের মধ্যে যেহেতু সামনে একটা সময় পেয়ে গেলাম ভাই, হিউজ টাইম, চেষ্টা করো, একটু একটু চেষ্টা করলেই তোমরা এই বিষয়গুলোতে 100তে 100 পাবে। শুধু মনে রেখো, আজকে যেটা ক্লাস করলাম, কালকে ক্লাস করার পূর্বে তোমার কাছে যদি মনে হয় আমি তো এগুলো পারি, এই গল্প বাদ, তুমি মনে করবে আমি পারলে পারি, না পারলে নাই, আবারও করব, আবারও প্র্যাকটিস করব। এই বিশ্বাস থেকে দিনের পর দিনে কমপ্লিট করো। আমি নুর ইসলাম তোমাদের নিশ্চিত করলাম তোমরা আসলেই অনেক ভালো করবে। কারণ অনেক কাছে থেকে দেখেছি, অনেকের মধ্যে ক্ষুধা আছে অনেক বেশি। এই ক্ষুধাটাকে কাজে লাগাও, একটা বার 1250-এর উপর মার্ক বেশি পাও, দেখবে তোমাদের প্রত্যেকের চিন্তা ভাবনায় চেঞ্জ হয়ে যাবে। কেননা তোমাদের মধ্যেই অনেক অনেক লুকায়িত কিছু শক্তি লুকিয়ে আছে, যেটা আসলেই দেখতে পাবে ইন্টারমিডিয়েটে যদি একটা ভালো কলেজে যেতে পারো তাহলেই। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের উপর প্রত্যাশা রাখছি, তোমরা আমার দেখানো পথে অন্তত পক্ষে চলার চেষ্টা করবে। সেই সাথে তোমাদের আগামী টেস্ট পরীক্ষার একটা কি বলবো আসলে, সন্তোষজনক এবং তোমাদের আশা অনুযায়ী একটা ফলাফল তোমরা অবশ্যই পাবে। এবং
টেস্ট পরীক্ষার যেই দুর্বলতাগুলো থেকে গিয়েছে তোমরা ধরতে পেরেছো, সেই পরীক্ষাগুলো থেকে অন্তত পক্ষে দুর্বলতাগুলো কেটে উঠে ফাইনাল পরীক্ষায় এর চেয়ে বেটার কোনো রেজাল্ট করা যাবে, সেই প্রসেসটা এখন থেকে শুরু করে দাও। একটা ঘন্টাও অপচয় করো না। আশা করি তোমরা অবশ্যই সফল হবে। সৃষ্টিকর্তা তোমাদের দেওয়ার জন্য বসে আছে, শুধু একটু চেষ্টা করো। তোমাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থেকো। আগামী দিন সন্ধ্যা 7টায় আবারও ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা আমি ক্লাস করার পূর্বেই তোমরা ক্লাসে এসে উপস্থিত থেকো। আর একটা রিকোয়েস্ট রাখছি তোমাদের ছাত্রদের প্রতি, ছাত্র বলি বন্ধু বলি যাই বলি না কেন, দয়া করে প্রত্যেকেই গ্রুপে কোনো SMS করলে ওই SMS এর রেসপন্স অবশ্যই করবে। রেসপন্স না করলে আমার নিজের কাছে খুব বিরক্ত মনে হয়। তুমি যেই হও না কেন, গ্রুপে ক্লাস করলে অবশ্যই তোমাকে রেসপন্স করতে হবে। তা না হলে তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এর অনেক প্রবলেম থেকে যাবে। আশা করি নেক্সট টাইম এই ভুলগুলো আর করবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল সন্ধ্যা 7টার সময় আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু